প্রণয় ব্যাকুলতা। ইনান হাওলাদার। পর্ব 12। সারাদিন অফিসের ব্যস্ততা, হিসাব নিকাশ, ফোন কল, মিটিং সহ অফিসিয়াল যাবতীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরেছেন আসলাম চৌধুরী। আজ দুপুরের দিকে অফিস থেকে ফিরেছেন তিনি। ঘড়ির কাঁটা তখন 1:27। রাস্তাঘাটে কেমন যেন ভ্যাপসা গরম। তিনি রুমে এসেই আগে এসি চালালেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল সারলেন। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে হাঁকডাক শুরু করলেন। আহির মা, কোথায় গেলে? এই তো আসি। রান্নার কাজে ব্যস্ত ছিলেন মারুফা বেগম। রান্না প্রায় শেষ দিকে। এখন তিন যা মিলে একে একে খাবারগুলো এনে ডাইনিং টেবিলে রাখছেন। গলা উঁচু করে স্বামীর ডাকে সাড়া দিয়ে আঁচলে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন তিনি। স্বামীর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, বলো। আকাশী রঙের পাঞ্জাবিটা পরিষ্কার করেছিলে? হ্যাঁ, করেছি বলে বেলকনির থেকে পাঞ্জাবিটা এনে আসলাম চৌধুরীর দিকে এগিয়ে ধরলেন মারুফা বেগম। আসলাম চৌধুরী পাঞ্জাবিটা নিয়ে পড়তে পড়তে বললেন, এখন আসতে পারো। মারুফা বেগম যেতে গিয়ে আবার পা থামিয়ে পিছনে ঘুরলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুর্যের সাথে কথা হয়েছে? হুম। কি বলল ছেলেটা? বলল, পরে বলবে, এখনো বলার সময় হয়নি নাকি? মারুফা বেগম হাসতে হাসতে বললেন, তাহলে মনে হয় আহি দুষ্টুমি করেছে, তাই ওকে দেখানোর জন্য বলেছে। হ্যাঁ, হতে পারে। কি রান্না হচ্ছে আজ? মারুফা বেগম রান্না হওয়া বিভিন্ন আইটেমের নাম বললেন। তারপর আরও কিছুক্ষণ সাংসারিক আলাপ আলোচনা করলেন দুইজন। পড়া কমপ্লিট করে রাত 2টা নাগাদ বিছানায় উপর হয়েছে আহি। তবে ঘুমানোর উদ্দেশ্য তার মোটেও নেয়। এখন ঘড়ির কাঁটায় 3:15 বাজে। সে ফোন ঘাটাঘাটি করছে। এমনি সময় রিলস নিয়ে পড়ে থাকলেও আজ পড়ে আছে চ্যাটজিপিটি নিয়ে। টপিক হাউ টু প্রপোজ। প্রথমে ইউটিউব পড়ে গুগলে সার্চ দিয়েছে, কিন্তু মনের মতো কোনো ভিডিও বা লেখা পায়নি সে। তারপর চ্যাটজিপিটি এর কথা মাথায় আসে। আপাতত তার সাথেই আলোচনায় ব্যস্ত আছে। একবার লিখছে, হাউ ক্যান আই উইন মাই কাজিন সহা অট। তো আরেকবার লিখছে, হাউ ক্যান আই অ্যাট্রাক্ট মাই কাজিন অ্যাটেনশন। কিন্তু চ্যাটজিপিটি যেটা বলছে সেটা কোনোভাবেই তার মন মতো হচ্ছে না। তাই এবার বড়লোকি ভাষা ইংরেজি ছেড়ে খাঁটি বাংলা ভাষায় লেখার চিন্তা ভাবনা করল। আসলে এসব ইংরেজি তার সাথে যায় না। এটা তো তুর্য ভাইয়ের ভাষা। তাই সে এবার বাংলাতেই টাইপ করল। আসলে চ্যাটু, তুমি বুঝছো না। আমার কাজিন হলো আনো মান্টিক খি টখিটে মে জাজের গচটা টাইপের মুখ খপরা। তোমার মতো এত অকেজো কথাও বলে না, সব কথা শর্টকাটে বলে। এবার বলো, এই টাস লোককে কিভাবে প্রেমের জালে ফাঁসাবো? লেখাগুলো টাইপিং সেরে সেন্ড করেছে মাত্র। এর মধ্যেই শান্ত কল করেছে। অবাক হলো আহি। এত রাতে শান্ত কেন কল করল? সে তড়িঘড়ি করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে এন্দিহান গলা ভেসে আসল, এই আহিপু, খবর কি তোর? এখনো ঘুমোসনি কেন? এত রাতে অনলাইনেই বা কি করিস? একনাগারে প্রশ্নগুলো করে থামল সে। আহি একটা হায় ছেড়ে বেসুরো গলায় গাইতে শুরু করল, কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী, 2 চোখে ঘুম নাই রে, আমার 2 চোখে ঘুম নাই রে। পাশেই তুর্য ভাইয়ের রুম। গলাটা ছেড়ে গা। ঘুম তো এমনিতেই নেয়, আর চোখ দুটো খুলে নিয়ে যাবে। তখন না থাকলো চক্ষু, আর না থাকলো ঘুমের চিন্তা। সাধে তুর্য ভাইয়ের মোচা বলি তোকে, একটা সিরিয়াস কাজ করছিলাম, মুডটাই নষ্ট করে দিলি মে জাজ দেখিয়ে কথাগুলো বলে কল কেটে দিল আহি। কলটা কাটতেই তার খেয়াল হলো, তাহলে শান্ত এত রাতে কি করছে? ধুর, এই প্রশ্নটা তো সেও করতে পারত। আসলে চলে গেলে বুদ্ধি আসে, কথাটা মিথ্যা নয়। শান্ত মোবাইলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সিরিয়াস আলট্রা প্রো ম্যাক্স। কাল তো বাড়িতে অনুষ্ঠান, পরশু সে আহিকে দেখে নেবে। একবার যদি জানতে পারে মোবাইলে কি করছে, আর যদি কোনো ছেলে ঘটিত ব্যাপার হয়, তাহলে তাকে আর পায় কেবলা
কমেইল করে করে ইচ্ছামতো কার্য হাসিল করতে পারবে। 4টা এতিমখানায় খাবার দিবেন বলে ঠিক করেছেন আকবর চৌধুরী। আর একদিনেই হওয়ায় এক একজন এক এক জায়গা যাবেন বলে সবাই মিলে আলোচনা করে ঠিক করেছেন। আকবর চৌধুরী, আসলাম চৌধুরী, আসিফ চৌধুরী আর তুর্য এই 4 জন যাবে। এসব বিষয়ে যখন আলোচনা চলছিল তখন শান্ত বলে, আমিও যাব। শান্তের দেখাদেখি প্রান্ত, আহি আর তাহিরও যাওয়ার জন্য বায়না ধরে। মূলত তারাও আগে থেকে যেতে চাইছিল, কিন্তু এ বলে উঠতে পারেনি। শান্ত বলায় হস পেয়ে তারাও একে একে বলে উঠেছে। তখন আকবর চৌধুরী বললেন, আচ্ছা ঠিক আছে, শান্ত আসলামের সাথে যেও, প্রান্ত আসিফের সাথে, আর আহি আর তাহি তুর্যের সাথে যাস। আর তুমি? তুমি একা যাবে ভাইজান? তুমি বরং প্রান্তকে নিয়ে যাও, আমি দলের কিছু ছেলে পেলে নিয়ে যাব। তুর্য বলল, আপনার একা যাওয়া ঠিকও হবে না। আর তাহি আহির উদ্দেশ্যে বলল, ওদের যাওয়ার কি দরকার? বড় আব্বু, আমরা দরকার হয় আপনার সাথে যাব। তবুও যাব প্লিজ, আহ্লাদি কণ্ঠে বলল আহি। তোমাদের ভাইই তোমাদের নিয়ে যাবে, আর কতদিন দায়িত্ব এড়িয়ে চলবে? দেখো না, দায়িত্ব নেওয়ার ভয়ে বিয়েটাও করছে না। ভাগ্যিস বিয়েটা করেনি, বিয়ে করলে তার কি অবস্থা হতো? মনে মনে বিড়বিড় করল আহি। শুক্রবার হওয়ায় জুম্মার নামাজের পর সবাই এতিমখানায় উদ্দেশ্যে রওনা হবে। তুর্য নামাজে যাওয়ার আগে বারবার করে আহিকে রেডি হয়ে থাকতে বলে গিয়েছে। দেরি হলে সে 1 সেকেন্ডও অপেক্ষা করবে না এটাও বলেছে। তবুও টানা 10 মিনিট ধরে গাড়ি নিয়ে গেইটের সামনে অপেক্ষা করছে সে। গাড়িতে বসে বারবার নো বাজাচ্ছে। তার নের শব্দে তাহি দৌড়াতে দৌড়াতে এসে গাড়িতে বসল আর ভাইয়ের উদ্দেশ্যে বলল, আহি আপুরো হয়ে গিয়েছে, আসছে। কথাটা বলতে না বলতেই আহি হাজির হল। তাকে দেখে কপাল গোটালো তুর্য। রক্ত ভঙ্গিতে বলল, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিস? শাড়ি পরেছিস? লাজুক হাসল আহি। তারপর লাজুক ভঙ্গিতে আদুরে গলায় বলল, আপনি পাঞ্জাবি পরলেন তাই আমি শাড়ি পরলাম। কাল থেকে আমি লুঙ্গি পরে ঘুরব, তুই মেখলা পরিস। মেখলা হলো মূলত আসাম অঞ্চলের ঐতিহ্যবাহী মহিলাদের পোশাক, যেটা দেখতে কিছুটা শাড়ির মতো, কিন্তু 2 বা 3 টুকরো কাপড়ে গঠিত। তুর্যের কথায় মুখ মরা করে ফেলল আহি। সে তো তুর্যের অ্যাটেনশন পাওয়ার জন্য শাড়ি পরেছিল। একটা মানুষ কতটা জাত হলে শাড়ি পরলেও এমনকি টকিট করতে পারে ভেবে পায় না আহি। সে যে তুর্যকে পটানোর বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুর্য ভাই একবার পটে গেলে পরে আবার এটা নিয়ে পোসস করতে হবে না তো? এরকম টাসমার্কা লোকের সাথে সংসার করতে পারবে তো? নাকি অকালেই ভোর্স ঠুকতে হবে? আহিকে নোমনস্ক হয়ে তাকিয়ে থাকতে দেখে তুর্য ফের বলল, যেতে হলে চেঞ্জ করে আয়, এখন লেট হয়ে যাবে ভাইয়া। পড়েছে থাক, তুমি চলো। আপু উঠো। তাহির কথার পিছে আর কথা বাড়ালো না তুর্য। এমনিতেই অনেকটা লেট হয়ে গিয়েছে, চেঞ্জ করতে গেলে আরও 1 ঘন্টা লাগবে এই নিয়ে সেটা তুর্য ভালো করে জানে। তার চেয়ে ভালো এভাবেই যাক, সে না হয় একটু সহ্য করে নিবে। দুপুরের রোদ তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। এতিমখানার বড় হলঘরটা সাজানো হয়েছে সাদা আর হালকা নীল পর্দায়। টেবিলগুলোয় সারি সারি করে বসে আছে ছোট ছোট বাচ্চারা। বাচ্চাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। ইতোমধ্যে অনেকের খাওয়া শেষও হয়ে গিয়েছে, আবার অনেকের শেষ পর্যায়ে। তাহিও বাচ্চাগুলোর সাথে খেতে বসেছে। তুর্য আহিকেও বসতে বলেছিল, কিন্তু সে বসেনি। তবে এখন তার পেট ক্ষুধায় চু করছে। খেতে না বসার জন্য পোসস হচ্ছে। কেন যে ফ্লার্ট করার জন্য বলেছিল, আমি আপনার সাথে খাবো তুর্য ভাই। সে না হয় বলেছে, তুর্য তো পারত তাকে মোকে খেতে বসাতে। তুর্য ভাই তো ভালো করেই জানেন সে ক্ষুধা সহ্য করতে পারে না। মনে হয় সাজা দেওয়ার জন্যই দ্বিতীয়বার খাওয়ার কথা বলেননি। যে লেভেলের শয়তান লোক বিশ্বাস নেয় ওনাকে দিয়ে। খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তুর্য বাচ্চাদের মাঝে হাঁটছিল।
মুখে হালকা হাসি, চোখে তৃপ্তির আলো। এক একটা বাচ্চাকে নিজের হাতে দেখে শুনে খাবার তুলে দিয়েছে। কখনো মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কখনো পানির বোতলটা এগিয়ে দিয়েছে। এই প্রথম তুর্যের একটা সফট সাইড আহির নজরে এলো। ঠিক সেই সময় বাইরের দিক থেকে একটা অদ্ভুত গুঞ্জন শোনা গেল। প্রথমে কেউ তেমন গুরুত্ব দিল না, ভাবল হয়তো আরও অতিথি এসেছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই গুঞ্জন পরিণত হল ওৎকারে, তারপর তীব্র হট্টগোলে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা স্বেচ্ছাসেবক একটা ছেলে দৌড়ে এসে বলল, বাইরের কিছু লোক ঢুকতে চাইছে, মেলা পাকাচ্ছে। তুর্যের মুখ থমকে গেল। মুহূর্তেই হলঘরের কোলাহল থেমে গেল। যাদের খাওয়া কমপ্লিট হয়নি তারাও খাবার চিবানো থামিয়ে দিয়েছে। তাহি আর আহি দৌড়ে এসে তুর্যের পাশে দাঁড়াল। তাহি তুর্যকে দুই হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। তুর্য বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না, ভাইয়া আছি না, কিচ্ছু হবে না, তুমি আপুর কাছে থাকো, আমি সবটা দেখে নিচ্ছি, ডোন্ট ওয়ারি ওকেই। কথাটা বলে আহির দিকে দৃষ্টি ঘুরালো তুর্য। তার মুখেও এর ছাপ স্পষ্ট। আর্ত দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য ধীর কণ্ঠে বলল, বাচ্চাগুলো আর তাহিকে নিয়ে এখানে থাকবি, যা কিছু হয়ে যাক বাইরে বেরোবি না, গট ইট? আহি মাথা কাত করে সাই জানালো। পরক্ষণে চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু আপনিও যেন না তুর্য ভাই। তুর্য কথাটা শুনল তবে মানল না। বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। আর দরজাটা বাইরে থেকে লক করে গিয়েছে। কারণ আহিকে দিয়ে বিশ্বাস নেই তার, হুট করেই বাইরে বেরিয়ে যেতে পারে। তাহিসহ বাকি বাচ্চাদের মধ্যেও কেউ কেউ কান্না করছে। আহি নিজে ভয় পেলেও সেটা তাদের বুঝতে না দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তবে তার বিশ্বাস তুর্য ভাই যেহেতু বলেছে কিচ্ছু হবে না, তাহলে কিচ্ছু হবে না। কিন্তু ওনার যদি কিচ্ছু হয়? বাইরে এখন চামেচি বাড়ছে। জানালার ওপাশে কিছু ছায়া ঘুরছে, কেউ লাঠি হাতে, কেউ বা কস্টিক, আরও নানান প্রকার জিনিস যেগুলোর নাম আহি জানে না। পরিবেশ ভারী হয়ে উঠেছে। কয়েকজন স্বেচ্ছাসেবক তুর্যের পাশে এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে ধাক্কার শব্দ আসছে। শুধু ধাক্কা নয়, দল বেঁধে বাড়িধুরি দেওয়া হচ্ছে। ছুটছে। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গেইটের ধাতব গর্জন। তুর্য শুধু দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই অশান্ত দৃশ্যের দিকে। রোদটা এখন লালচে হয়ে গেছে। বাইরে থেকে ইতিমধ্যেই গেট নিয়ে ঢুকে পড়েছে কিছু লোক। হাতে লাঠি, মুখে বাঁধা গামছা। এটা যে নৈতিক সমস্যা সেটা বুঝতে বাকি রইল না তুর্যের। একা একা এই সমস্যার সামাল দেওয়া সম্ভব নয়। সে মোবাইল বের করে পুলিশকে ফোন করল, যদিও জানে এই শহরে পুলিশ আসতে সময় নেয়, বিশেষত যখন বিষয়টা রাজনৈতিক হয়। কিছুক্ষণ পর একদল পুলিশের গাড়ি এসে থামল এতিমখানার সামনে। পুলিশ এসেই এলোপাতাড়িভাবে লাঠি চালাতে আরম্ভ করেছে। এতে গেটের বাইরে থাকা লোকগুলো একে একে পিছু হটতে লাগল, কেউ দৌড়ে পালালো, কেউ গা দিয়ে দূরে চলে গেল। কিছুক্ষণ যেতেই ভেতরের আতঙ্কে জড়ানো পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হল। তুর্যের সাথে বিভিন্ন কথাবার্তা সেরে পুলিশেররা চলে গেল। শত্রুপক্ষের লোকগুলো ভেবেছিল আসিফ চৌধুরী এই এতিমখানায় আসবে, তাই এত কাহিনী করেছে। যদিও আসিফ চৌধুরীর এখানেই আসার কথা ছিল। শেষ মুহূর্তে ডিসিশন চেঞ্জ করা হয়েছে, সেটাও তুর্যের কথায়। পুলিশ যাওয়ার পরপরই তুর্য হলো রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সে ভিতরে যেতেই তাহি ছুটে আসে তার কাছে। তার পিছু পিছু আহিও আসে। মুখ চুমাচু করে দাঁড়িয়ে আছে দেখে তুর্য আহির উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, পেয়েছিস একটু? বাড়িতে আগ বাড়িয়ে এসব কথা বলতে যাবি না? আহি মাথা কাত করে সাই জানালো। তুর্য ফের বলল, যদিও এতক্ষণে সব চ্যানেলের হেডলাইন হয়ে গিয়েছে। ছাদের এক কোণে তুর্য দাঁড়িয়ে, মোবাইল হাতে। চারপাশে ছড়িয়ে থাকা আলো আধারি, আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে মেঘের আড়ালে।
তার আলো ছাদে পড়ে তৈরি করেছে রূপালি ছোপ। বাতাসে হালকা ঠান্ডা ভাব বইছে। হাতে ধরে রাখা ফোনটা কয়েকবার ভাইব্রেট হয়ে থেমে গেল। তুর্য এতক্ষণ অন্য ভাবনায় মগ্ন ছিল। চেতনা ফিরতেই কল লিস্ট চেক করল সে। একবার, দুইবার নয়, অনেকবার কল এসেছে, অথচ সে টের পায়নি। এই একটা ভাবনা তার মাথায়, আসলে জগতের কোনো কিছুই আর খেয়াল থাকে না, যেটা তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। যখনই ভাবছে এখন উপযুক্ত সময় সবটা বুঝে নেওয়ার, তখনই কোনো অজানা কারণে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। আবার ফোনের শব্দে ভাবনায় ব্যাঘাত ঘটল তার। এবার কলটা রিসিভ করল সে। ওপাশে তাসিনের গলা। প্রথমেই এমন কিছু বলল যেটা শুনে ভ্রু কুঁচকে গেল তার। রক্ত হলো বটে। তাসিন ফের বলল, শুনতে পাচ্ছিস না ভাই? এবার আর স্টুমি না করে সিরিয়াস হয়ে কথাটা বলল। তুর্যের টকার জবাব। বল। তুই বন্ধু নামের লং তুর্য, তোদের বাড়িতে অনুষ্ঠান, আর একটা বার মুখ ফুটে দাওয়াত দিতে পারলি না ভাই? পট রাখ দেখিয়ে ভিমানি হয়ে বলল তাসিন। হ্যাঁ, তোদের বলতাম আর তোরা এসে মিলাদের অনুষ্ঠানকে বিয়ের অনুষ্ঠান বানিয়ে চলে যেতি। চাপ নিও না বন্ধু, আন্টি আমাদের ইনভাইট করেছেন। উই আর কামিং। হোয়াট? কখন আসছিস? ভ্রু কুচকে কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল তুর্য। এটা সারপ্রাইজ থাক, জানার দরকার নেই, গা ছাড়া ভঙ্গিতে বলল তাসিন। বল। ইট ইম্পর্ট্যান্ট। কেন? তুর্য ভারী এবং আম্ভীর কণ্ঠে বলল। সেদিন বাড়িতে থাকব না। এবার বল। হাসির ঝংকার তুলল তাসিন। তারপর মকির মতো মজা মেশানো ভঙ্গিতে বলল, বাড়িতে তো আলবৎ থাকবি, আর সেই দিন তোর অবস্থা এমন করব রে, দেখে নিস। কিভাবে নিজেকে কন্ট্রোল করিস সেটাও দেখে নিব। তুর্য হালকা চেপে রাখা গে বলল, আসবি আয়, বাট একদম বাড়াবাড়ি করবি না তাসিন। নিং ইউ। তুই কবে কি করবি ভাই? ছি, নয়তি তো শোনালো তাসিনের কণ্ঠস্বর। তুর্য আর কোনো কথা না বলে ভঙ্গিতে বলল, কল রাখো। না, তাসিন কল রাখল না, তুর্যকে রাখতে দিল। আরও খানিকক্ষণ বকবক করে এরপর কল কাটল তাসিন। কল কাটতেই তুর্য পাশ ফিরে দেখতে পেল কেউ একজন তড়িঘড়ি করে ছাদে উঠছে। লাইটের হালকা আলোয় মানবীর চেহারা স্পষ্ট হল। হঠাৎ মৃদু চিৎকার দিল সে। তুর্য দাঁতে দাঁত সে বলল, ভেড়ার মতো এল্লাস কেন ডিয়েট? আহি জামা উঁচু করে বুকে থুথু দিয়ে ওতনাদ করে বলল, ও তুর্য ভাই, আপনি? সেটা আগে বলবেন না? খাম্বার মতো দাঁড়িয়ে আছেন, আমি পেয়ে গিয়েছি। একটুর জন্যে টাক করিনি। এত রাতে ছাদে কি তোর? জুতা নিতে এসেছি। ভুলে গেছিলাম। আপনি কি করছেন? গরুর ঘাস কাটছি। তুর্যের তোত্তারা উত্তরে মুখ চালো আহি। জুতা নিয়ে যাওয়ার পথে আরেকবার আই লাভ ইউ বলতেও ভুলল না। এরকম এক কথা বারবার বলার কোনো ইচ্ছা তার ছিল না। ভেবেছিল এইবার একটু ভিন্ন কায়দায় বলবে, কিন্তু তুর্য কথা বলায় তাকে রক্ত করতেই কথাটা বলেছে। ভেবেছিল বলেই পালাবে। পালিয়েছেও বটে, তবে ছাদের দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে। টানাটানি করেও খুলতে পারছে না। কেউ মনে হয় ভুল করে লাগিয়ে দিয়েছে। তাহলে এই ছিল তার কপালে? বারবার কেন সেই খাবে? খেয়েছে ভালো কথা, তাহলে ম্যারেজ হলেও ভালো হতো। তাছাড়া তুর্য ভাইয়ের যে ভাবগতি, ম্যারেজ ছাড়া উপায় নেই। ততক্ষণে তুর্য আহির নিকট চলে এসেছে। মধ্যে বেশ খানিকটা দূরত্ব। রাত হলেও রাস্তাঘাট আর দোকানপাটে থাকা লাইটের আলোয় সবটাই দৃশ্যমান। দিনের মতো অতটা আলোকিত না হলেও বেশ খানিকটাই পরিষ্কার। পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে তুর্য। আহি একটা শুকনো ঢোক গিলে বলল, তুর্য ভাই, বিশ্বাস করুন, এইবার আমি সত্যি সত্যি আই লাভ ইউ বলিনি। আপনাকে রক্ত করার জন্য বলেছি। আর আগে যে দুইবার বললি সেটা? কথায় না আছে ঠোরতা,
না আছে গাম্ভীর্য। খুব স্বাভাবিকভাবে বলল তুর্য। হস পেল আহি। মনে মনে কথা গুছিয়ে মিনমিন করতে করতে বলল, ওইসব ভুলে যান। গেলাম, তুইও ভুলে যাবি? আহি উপর নিচ ঘন ঘন মাথা নাড়তে নাড়তে বলল, হ্যাঁ, যদিও এটা তার মনের কথা নয়। এই মুহূর্তে নিজেকে বাঁচাতে হলে দুই একটা মিথ্যা কথা না বললে নয়। আহির উত্তর শুনে ভ্রু কুচকাল তুর্য। সেটা স্পষ্টভাবে দৃশ্যমান হলেও মাথা নিচু রাখার দরুন আহি দেখতে পেল না। হুট করে কয়েক ধাপ সামনে এগিয়ে এলো সে। মাঝে কোনো দূরত্ব নেয় বললেই চলে, যেটুকু আছে খুব সামান্য। আহি এমনিতেই দরজার সাথে সিটিয়ে দাঁড়িয়েছিল। তুর্য এভাবে এগিয়ে আসায় এর তোপে হাতে ধরে রাখা জুতা জোড়া পড়ে গেল। অবলীলায় পড়ে থাকা জুতা জোড়াকে পায়ের দ্বারা ঠেলে একপাশে দিল তুর্য। পকেটে গুজে রাখা হাত দুটো বের করে একটা আহির কান বরাবর দরজায় রাখল। ফলস্বরূপ কিছুটা ঝুঁকে পড়ল সে। আরেকটা হাতের প্রথম 3 আঙ্গুল দ্বারা তার 2 গাল চেপে ধরল। ডান গালে বৃদ্ধা আঙ্গুল আর বাম গালে তর্জনী ও মধ্যমা আঙ্গুল ঠাঁই পেল। অনেক বেশি না, তবে ভালোই রে চেপে ধরেছে। তারপর শক্ত কণ্ঠে বলল, ডু ইউ নো হোয়াট লাভ মিন? বল, বুঝিস ভালোবাসা মানে? আবার ভালোবাসি বলতে এসেছিস? শেষ কথাটা তাচ্ছিল্যের সহিত বলল সে। আহি ছলছল নয়নে তাকিয়ে আছে। ওর নোনাজলে টলমল করা চোখের দিকে নজর গেল তুর্যের। তারপর নিজের অবস্থান ঠাউর করে গাল ছেড়ে দ্রুত সরে দাঁড়াল। দরজার কাছ থেকে আহিকে সরিয়ে নিজে গিয়ে কয়েকবার খোলার চেষ্টা চালাল। সত্যিই বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। একটা ঘোষশ্বাস ছেড়ে দরজার কাছ থেকে সরে আসল সে। তুর্য আহিকে সরিয়ে যেখানে রেখেছিল আহি এখনও সেখানেই সেইভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবাগো, মানুষের হাত এত শক্ত কিভাবে হয়? মনে হচ্ছে এখনও গাল চেপে ধরে আছে। 2 গাল ভারী হয়ে আছে এখনও। যা থাকলে আর জীবনেও ভালোবাসি বলবে না। লাগবে না তার সুদর্শন স্বামী, কপালে যে আছে তার সাথেই বিয়ে হবে। কলা দোন যা আছে তাই। এভাবে অনেকক্ষণ পার হল। রাতটাও গভীর হয়েছে। ঘুমে চোখের পাতা লেগে আসছে আহির। তুর্যের সাথে কথা বলতেও পাচ্ছে। এদিকে ঘুমে বারবার ঝিম আসছে তার। আরও কিছুক্ষণ এভাবে পার করে শেষে সহায় কণ্ঠে তুর্যকে বলল, তুর্য ভাই, ঘুম পাচ্ছে খুব। তো কি করব আমি? সেই খুশিতে ড্যান্স করব? আমি ওই দোলনার উপর ঘুমোচ্ছি। আপনি নিচে গেলে আমাকে একা রেখে চলে যাবেন না প্লিজ। ডেকে দিয়েন একটু। বলেই ছাদে থাকা দোলনায় গিয়ে বসল আহি। তুর্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছে দেখে মায়া লাগল তার। দোলনাটা বেশ খানিকটা বড় হওয়ায় সে বলল, আপনিও আসুন, আমি এখন আরবি রক্ত করব না। ঘুমো তুই। আমার ঘুম আসলে যাব। আহি আর কথা বাড়াল না। কয়েক মিনিট যেতেই ঘুমের দেশে পাড়ি জমালো সে। সকালে ঘুম থেকে উঠে আহি ওরা মোড়া করে এদিক ওদিক তাকাল। তুর্যকে না দেখে নিজেকে প্রশ্ন ছুড়ল, তুর্য ভাই ঘুম থেকে উঠে গিয়েছেন? পরক্ষণেই আবিষ্কার করল সে নিজের রুমে। ছাদের দরজা কে খুলে দিল? যে দিয়েছে তাকে রুমে পৌঁছে দিল কে? তুর্য ভাই। চাইলে তো ডেকে ঘুম থেকে তুলে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তাহলে তুর্য তাকে কোলে করে এনেছে? ভেবেই খুশিতে এক লাফ দিয়ে খাট থেকে নামল সে। তারপর খুশি মনে ফ্রেশ হতে চলে গেল। আসলে কাল রাতে সত্যি সত্যিই তুর্য তাকে রুমে দিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বেরোল আহি। খুব খুশি খুশি লাগছে তার। নিজের অজান্তেই বারবার ঠোঁট প্রসারিত হচ্ছে। লাজুক হাসছে। কাল রাতে ওভাবে গাল চেপে ধরার সে সত্যিই ভেবেছিল আর এমন দুষ্টুমি করবে না। তাহলে কি সে এখন গ্রিন সিগন্যাল পেল? এখনই একবার তুর্য ভাইয়ের রুমে যেতে হবে। বিনুনি করা চুলগুলো প্রতিদিনের তুলনায় আজ একটু বেশি এলোমেলো লাগছে। ছাদে ছিল তো, অনেক বাতাসও ছিল, এই কারণে হয়তো। সে চুলে চিরুনি চালিয়ে সেগুলাকে হাত খোপা করে নিল। ড্রেসিং টেবিল থেকে দৃষ্টি সরিয়ে সে তড়িঘড়ি করে পুনরায় দৃষ্টি ফেলল। গলায় এটা কিসের দাগ?
মোকে উঠেল। সেখানে নিজের হাত দ্বারা খুঁটিয়ে দেখতে গিয়ে ব্যথা অনুভূত হল। শরীরের রক্ত নষ্ট হয়ে গেল না তো? না হলে এখানে এমন জমাট বেঁধে আছে কেন? সে নিজের হাত গলার অন্য সাইড খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। না, অন্য কোথাও এমন দাগ নেই। এটা মারুফা বেগমকে দেখালেও কবেন সব তাকে দিবে। ছাদ থেকে আবার কিছুতে কামড় টামড় দিল না তো? তুর্য ভাই তো ডাক্তার, ওনার কাছে জিজ্ঞেস করে নিবে। তুর্যের রুমের সামনে গিয়ে কয়েকবার দরজায় টোকা দিল। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটা ধাক্কা দিল। খোলা আছে। ভেতরে গিয়ে দেখল তুর্য উপর হয়ে ঘুমিয়ে আছে। ডাকা ঠিক হবে কিনা কয়েকবার ভেবে তারপর ডাক দিল। দুইবার ডাক দিতেই তুর্যের ঘুমে জড়ানো ভারী কণ্ঠস্বর ভেসে আসল। হুম্মম বল। তুর্য ভাই, আমার গলায় কি হয়েছে দেখুন তো। আম্মুকে বলবেন না প্লিজ, তাহলে কবে? আপনি তো ডাক্তার, একটু দেখে ওষুধ এনে দিয়েন। ওষুধ লাগবে না, ওখানে কয়েকদিন আলো বাতাস লাগাবি না, ঢেকে ঘিরে রাখবি, ধীরে ধীরে সেরে যাবে। আর না সারা পর্যন্ত হাইড করে রাখবি। তুর্যের ঘুম জড়ানো মোটা কণ্ঠে আহির বুকটা করে উঠল। এর আগেও এমন গলা কত শুনেছে, তখন তো এমন লাগেনি। তাহলে এখন কেন এমন হচ্ছে? আপনি তো না দেখেই বলছেন। এভাবে দায় সারা ট্রিটমেন্ট দিয়েন না প্লিজ। পরে যদি ইনফেকশন হয়। কিছু হবে না, যা এখন ঘুমাতে দে। সত্যি কিচ্ছু হবে না? এখনই রুম ত্যাগ না করলে আরও অনেক কিছু হবে। আচ্ছা যাচ্ছি বলে একটা মুখ কেটে চলে গেল আহি। পায়ের শব্দ কানে আসতেই তুর্য ফের সাবধান করল তাকে। স্বভাবসুলভ আম্ভীর গলায় বলল, জায়গাটা ঢেকে রাখিস। আহি পুরোপুরি চলে গেছে বোধগম্য হতেই ফিচলে হাসল তুর্য। শোয়া থেকে উঠে বসল, তারপর নিজের মনে বিড়বিড় করে আওড়াল, গোটা রাত একটা এন্ট্রোললেস পুরুষের সাথে কাটিয়ে দিলি, অথচ কোনো চিহ্ন রাখবি না। হাউ ইজ ইট পসিবল? কথাটা ভেবেই পরক্ষণে নিজেই রোধিতা করল সে, ফের বিড়বিড় করে বলল, লাইক সিরিয়াসলি? এন্ট্রোললেস? অ্যাবসলিউটলি নট। এন্ট্রোললেস হলে এত বছরে আরও অনেক কিছু ঘটতে পারত। তারপর বেশ অনেকক্ষণ ধরে বাঁকা হাসল তুর্য। কালকের ঘটনাটা আরেকবার কল্পনা করল। কাল রাতে আহি ঘুমের ঘোরে বারবার দোলনা থেকে পড়ে যেতে নিচ্ছিল। তখন তুর্য সেটা খেয়াল করে এগিয়ে গিয়ে আহির পাশে বসে তার মাথা নিজের কাঁধের উপর রাখে। তাতেও যেন শান্তি পাচ্ছিল না আহি। তাই যাতে ঘুমে কোনরূপ ব্যাঘাত না ঘটে, এই জন্য সে আলগোছে নিজের উরুর উপর শুইয়ে দেয় আহিকে। ঘুমন্ত প্রেয়সীর সুযোগ নেয় সে। অপলক দৃষ্টিতে মুখ পানে চেয়ে থাকে। চাঁদের আলোয় মুখটা আরও বেশি আদুরে লাগে। ফুরফুর করে বাতাস বইছে। সেই বাতাসে আহির ছোট ছোট চুলগুলো মুখের উপরে খেলা করছে। তুর্য আলতো হাতে সেগুলো সরিয়ে দিচ্ছে, আর অবাধ্য বাতাস আবার সেগুলাকে এলোমেলো করছে। তারা হয়তো বুঝছে না তাদের এই দুষ্টুমি কোনো একজনের নিখুঁত কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। কেউ একজন রক্ত হচ্ছে, হিংসাও হচ্ছে বটে। আজকের আবহাওয়াটা প্রতিদিনের তুলনায় অনেকটাই শীতল, তার সাথে ঠান্ডা হাওয়াও বইছে। আহির হয়তো শীত শীত অনুভূত হচ্ছে। না হলে ধর যুগল এভাবে কাঁপছে কেন? তুর্যের নজর গেল সেই দিকে। মুহূর্তেই সারা শরীরে অদ্ভুত শিহরণ ছড়িয়ে গেল। ধীরে ধীরে হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। কপাল বেয়ে ঘাম ঝরছে। সে সফাস করতে করতে সেকেন্ডের ব্যবধানে দৃষ্টি সরিয়ে নেয়। চোখ বন্ধ করে নিজের পুরুষালী মনের কামনাকে সংযত করার চেষ্টা চালায়। নিজের পুরনো অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার তাগিদে লম্বা করে নিঃশ্বাস নিচ্ছে বারবার। কেমন একটা দম্ব এন্ধকর পরিস্থিতি, বারবার শুধু জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এমন অস্বস্তিকর পরিবেশে সে আগে কখনো পড়েনি। পূর্বে যখনই নিজেকে এমন অস্বাভাবিক লেগেছে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেছে। এখন না পারছে জায়গা ত্যাগ করতে, আর না পারছে নিজেকে স্থির রাখতে। তবে সে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করে কি হয়েছিল জানা নেই তার।
যার ফলস্বরূপ আহির গলায় খ ত চিহ্ন। তুর্যের ভাবনা শেষ হতে না হতেই রুমে প্রবেশ করল এক আগন্তুক। মুহূর্তেই চেহারায় গা আম্ভীর জভাব টানল সে। আগন্তুক এসেই তার দিকে প্রশ্ন ছুড়ল, এই কথা দিয়েছিলে? তোমার থেকে এটা আমি মোটেও আশা করিনি। চলমান